আজ আমরা বাংলাদেশের রাজনীতির এমন এক ঝগড়ার গভীরে যাব যা সাধারণত বন্ধ দরজার পেছনেই হয়ে থাকে। ভাবুন তো, দুজন পুরনো বন্ধুর সম্পর্ক ভেঙে গেছে আর তারা এখন প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে একে অপরের দিকে কাদা ছুঁড়ছে। আমাদের হাতে ঠিক এমনই একটি ইউটিউব টকশোর প্রতিলিপি এসেছে। একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াতে ইসলামী, একসময়ের জোটসঙ্গী, এখন যেন কট্টর শত্রু। বিতর্কের বিষয়বস্তু অনেক, কিন্তু এর শুরুটা হয়েছে একটা নির্দিষ্ট প্রশ্ন দিয়ে। এবারে নির্বাচনে জামায়াত কেন একজনও নারী প্রার্থী দিল না? ঠিক। আর এই একটা প্রশ্নকে কেন্দ্র করে যা যা বেরিয়ে এসেছে তা অবাক করার মতো। এটা শুধু নারী প্রার্থী দেওয়া বা না দেওয়ার বিতর্ক নয়। এর ভেতর থেকে বেরিয়ে এসেছে বিশ্বাসঘাতকতার অভিযোগ, সহিংসতা, ডিজিটাল প্রোপাগান্ডা আর আর ধর্মকে ব্যবহার করার মতো মারাত্মক সব বিষয়। এই আলোচনাটা আসলে একসময়ের মিত্রদের মধ্যে সম্পর্ক কতটা তিক্ত হতে পারে তার একটা জীবন্ত দলিল। এর মাধ্যমে আমরা শুধু এই দুটি দলের সম্পর্কই নয়, বরং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতির একটা রূঢ় চিত্রও দেখতে পাব। তাহলে চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক। বিতর্কের কেন্দ্রে ছিল জুলাই সনদ। যারা হয়তো জানেন না তাদের জন্য সংক্ষেপে বলছি, এটা ছিল কয়েকটি দলের মধ্যে একটা চুক্তি, যেখানে নারী প্রার্থীদের জন্য কোটা রাখার কথাও ছিল। তো প্রশ্নটা ছিল খুবই সোজাসাপটা, চুক্তিতে সই করেও জামায়াত কেন একজনও নারী প্রার্থী দিল না? জামায়াতের প্রতিনিধি ডক্টর ফেরদৌস আরা খানম এর উত্তরে যা বলেছেন তা বেশ মানে চমকপ্রদ। তিনি বলেননি যে তাদের যোগ্য নারী প্রার্থী নেই। উল্টো তার যুক্তি ছিল, নারীদের নির্বাচনে অংশ নেওয়ার মতো নিরাপদ পরিবেশই দেশে নেই। আর এই দাবিকে প্রতিষ্ঠা করতে তিনি বেশ কিছু ভয়ঙ্কর ঘটনার উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, তাদের নারী কর্মীরা নির্বাচনী প্রচার চালাতে গিয়ে দেশের বিভিন্ন জায়গায় নৃশংস হামলার শিকার হয়েছেন। হ্যাঁ, আমি দেখছিলাম তিনি বেশ কয়েকটি জায়গার নাম উল্লেখ করেছেন: যশোর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, টাঙ্গাইল। অভিযোগগুলো সাধারণ নয়। কোথাও মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কোথাও আবার কান ছিঁড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে। সবচেয়ে ভয়াবহ অভিযোগটা ছিল ঢাকার ৪ নম্বর আসন নিয়ে, যেখানে একজন নারী কর্মীকে নাকি দা দিয়ে কুপিয়ে মাথা জখম করা হয়েছে। এটা শোনার পর তো মনে হয় তাদের যুক্তির একটা শক্ত ভিত্তি আছে। ঠিক এখানেই বিএনপি পাল্টা প্রশ্নটা ছুড়ে দেয়। তারা বলে, আচ্ছা, জামায়াত তো এই আওয়ামী লীগ সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছিল। তখনও তো রাজনৈতিক দমনপীড়ন ছিল বলে তারা নিজেরাই দাবি করে। তখন নারীদের প্রার্থী করতে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হয়নি, আর এখন জাতীয় নির্বাচনে হঠাৎ করে পরিবেশ এতটা অনিরাপদ হয়ে গেল। এটা তো খুবই যৌক্তিক একটা প্রশ্ন। এর জবাবে জামায়াত কি বলল? তারা কি স্বীকার করল যে তাদের যুক্তিটা দুর্বল? না না, একদমই না। বরং তারা তাদের অবস্থানকে আরও শক্ত করার চেষ্টা করেছে। ডক্টর খানম স্বীকার করেছেন যে ঝুঁকি আগেও ছিল, কিন্তু তার মতে এবারের সহিংসতার মাত্রা এবং ধরন দুটোই ভিন্ন। তিনি বলছেন, এবারের মতো এতটা পরিকল্পিতভাবে নারী কর্মীদের উপর সরাসরি হামলা আগে কখনো হয়নি। তিনি পরিসংখ্যানও দেন। বলেন, সেই প্রতিকূল পরিবেশেও তাদের ৪৮ জন নারী ভাইস চেয়ারম্যান এবং ১১৬ জন ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার মূল কথা হল, আগের ঝুঁকি আর এবারের নারীদের উপর হওয়ার নৃশংসতার মধ্যে আকাশ পাতাল তফাত। তাই এবারের সিদ্ধান্তটা ভিন্ন। তার মানে জামায়াত বলছে যে এটা সাধারণ রাজনৈতিক সহিংসতার বিষয় নয়, বরং এটা নারী কর্মীদের টার্গেট করে চালানো সহিংসতা। কিন্তু এই সহিংসতার জন্য তারা দায়ী করছে কাকে? সরকারকে নাকি অন্য কাউকে? এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। তারা সরাসরি আঙুল তুলেছে তাদের ১৭ বছরের পুরনো মিত্র বিএনপির দিকে। তাদের অভিযোগ, এই হামলাগুলোর বেশিরভাগই বিএনপি কর্মীরা করেছে। এটা কিন্তু একটা মারাত্মক অভিযোগ। একসময় যারা একসঙ্গে আন্দোলন করেছে, আজ তারা একে অপরের নারী কর্মীদের ওপর হামলার জন্য পরস্পরকে দায়ী করছে। এই অভিযোগ প্রমাণের জন্য তারা কি কোনো নির্দিষ্ট উদাহরণ দিয়েছে, নাকি এটা শুধু কথার কথা? না না, বেশ কিছু নির্দিষ্ট উদাহরণ দিয়েছে। যেমন ধরুন, 999 বিতর্ক। বিএনপির একজন নেত্রী পাপিয়া প্রকাশ্য জনসভায় বলেছেন, জামায়াত বা ছাত্রী সংস্থার কাউকে দেখলেই যেন 999-এ ফোন করে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। এখন জামায়াতের প্রশ্ন হল, নির্বাচনী প্রচারণা চালানো কি কোনো সন্ত্রাসী কার্যকলাপ যে পুলিশ ডাকতে হবে? এটা তো রাজনৈতিক কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে দেখানোর একটা চেষ্টা। এটা তো গেল রাজনৈতিকভাবে হেনস্থা করার চেষ্টার উদাহরণ, কিন্তু শারীরিক হামলার অভিযোগের ব্যাপারে কি? তার বিরুদ্ধে অভিযোগ,
তিনি নির্বাচনী সভায় দাঁড়িয়ে প্রকাশ্যে জামায়াতের নারী কর্মীদের বিবস্ত্র করার হুমকি দিয়েছেন। বলেন কি? হ্যাঁ, ভাবা যায় একটা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে প্রতিপক্ষের নারীদের নিয়ে এমন মন্তব্য করা হচ্ছে। জামায়াতের অভিযোগ, বিএনপি এই নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। একজন নারীর জন্য এর চেয়ে অপমানজনক আর কি হতে পারে? এই ধরনের বিভৎস অভিযোগের জবাবে বিএনপির প্রতিনিধি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি কি বললেন? তিনি কি এটা অস্বীকার করলেন? অস্বীকার করেননি। তিনি চুয়াডাঙ্গার নেতার মন্তব্যকে বিভৎস ও কুৎসিত বলে স্বীকার করে নিয়েছেন এবং দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন। কিন্তু এর পরেই তিনি খুব দ্রুত আলোচনার মোড় ঘুরিয়ে দেন। এখানেই রাজনৈতিক কৌশলটা লক্ষ্য করার মতো। তিনি একটা অভিযোগ স্বীকার করার দুর্বলতা ঢাকার জন্য পাল্টা আরেকটা গুরুতর অভিযোগ সামনে নিয়ে আসেন। কি সেই পাল্টা অভিযোগ? তিনি অভিযোগ করেন জামায়াতের নারী কর্মীরা নাকি মিরপুরে ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের এনআইডি কার্ড আর বিকাশ নম্বর সংগ্রহ করছিল। তার মতে এটা নাগরিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘন। আর স্থানীয় সাধারণ মানুষ যখন এর প্রতিবাদ করে তখন সেই ঘটনাকে জামায়াত বিএনপির হামলা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বাহ! তার মানে এক পক্ষ বলছে সহিংস হামলা হয়েছে, আরেক পক্ষ বলছে সাধারণ মানুষের প্রতিবাদকে হামলা বলে চালানো হচ্ছে। এটা তো রীতিমতো হেড বললে আমি জিতব, টেল বললে তুমি হারবের মতো অবস্থা। দুজনের কথাই সত্যি হতে পারে, আবার দুজনেই বাড়িয়ে বলতে পারে। ঠিক তাই, আর এটাই হলো মূল কৌশল। উভয় পক্ষই নিজেদেরকে ভিকটিম বা ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করতে চাইছে। জামায়াত সহিংসতার শিকার হয়ে নিজেদের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে চাইছে, আর বিএনপি নিজেদের ওপর ওঠা সহিংসতার অভিযোগকে জামায়াতের ষড়যন্ত্র বলে উড়িয়ে দিতে চাইছে। এই দোষারোপের খেলায় সত্যি মিথ্যে যাচাই করা সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব। এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, এদের সম্পর্ক এখন একেবারে তলানিতে। কিন্তু এত বছরের মিত্রতা এভাবে ভেঙে গেল কেন? বিতর্কে কি তাদের অতীত সম্পর্ক নিয়ে কোনো কথা উঠেছে? হ্যাঁ, এবং সেখান থেকে এই তিক্ততার আসল কারণটা বোঝা যায়। বিএনপির প্রতিনিধি অ্যাডভোকেট মুন্নি বেশ আবেগ দিয়ে বলেন, বিএনপি ১৭ বছর ধরে জামায়াতকে রাজনৈতিকভাবে আশ্রয় দিয়েছে, রক্ষা করেছে। জামায়াতের নেতারা বিএনপির প্রতীকে নির্বাচন করে মন্ত্রী পর্যন্ত হয়েছেন। কিন্তু তার অভিযোগ, ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর জামায়াতের ভূমিকা পুরোপুরি বদলে গিয়েছে। তার মানে বিএনপি বলতে চাইছে যে বিপদের দিনে জামায়াত তাদের পাশে ছিল না। একদম। অ্যাডভোকেট মুন্নি সরাসরি জামায়াতকে অকৃতজ্ঞ, গুপ্ত ও ছদ্মবেশী বলে অভিযুক্ত করেন। তার ভাষায়, জামায়াত সবসময় অন্য দলের উপর ভর করে নিজেদের সুবিধা আদায় করে আর কাজ ফুরিয়ে গেলে সরে পড়ে। তার সবচেয়ে বড় অভিযোগ হল, গত ১৭ বছরের সরকার বিরোধী সংগ্রামে জামায়াতকে মাঠেই দেখা যায়নি। তারা পর্দার আড়ালে থেকে শুধু সুবিধা নিতে চেয়েছে। গুপ্ত বা পর্দার আড়ালে থাকার মতো এত বড় একটা অভিযোগের জবাবে জামায়াত কি বলল? এটা তো তাদের রাজনৈতিক অস্তিত্ব নিয়েই প্রশ্ন। জামায়াতের উত্তরটাও ছিল খুব কৌশলী। ড. খানম এই অভিযোগটা অস্বীকার করেননি, বরং তিনি এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের কৌশল হিসেবেই তাদের অনেক সময় পর্দার আড়াল থেকে কাজ করতে হয়েছে। এরপর তিনি বিএনপির দিকেই পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। তিনি বিএনপির নেতা রিজভী আহমেদ বা সালাউদ্দিন আহমেদের উদাহরণ দিয়ে বলেন, তারাও তো গ্রেফতার এড়ানোর জন্য গোপন জায়গা থেকে দলের কর্মসূচি ঘোষণা করতেন। এটা তো দারুণ এক চাল। তার মানে জামায়াত বলছে, তোমাদের নেতারা করলে সেটা হয় কৌশল, আর আমরা করলে সেটা হয়ে যায় বিশ্বাসঘাতকতা। বাহ! ঠিক ধরেছেন। তারা বিএনপির অভিযোগকে তাদেরই উদাহরণ দিয়ে ভোতা করে দেওয়ার চেষ্টা করেছে। এরপর আলোচনা যখনই আদর্শের দিকে গড়ায়, তখনই মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা সামনে চলে আসে। বিএনপি নিজেদের মুক্তিযোদ্ধাদের দল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, কিন্তু জামায়াতও এর জন্য প্রস্তুত ছিল। কি বলেন, মুক্তিযুদ্ধের প্রসঙ্গে তো জামায়াতের অবস্থান ঐতিহাসিকভাবেই বেশ দুর্বল। জামায়াতের প্রতিনিধি ড. খানম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একটি পুরনো বক্তব্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। তিনি মনে করিয়ে দেন যে খালেদা জিয়া নিজেই এক জনসভায় জামায়াতের নেতাদের ফাঁসির বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। জামায়াতের যুক্তি হল, বিএনপি যখন জামায়াতকে সঙ্গে নিয়ে আন্দোলন করে তখন মুক্তিযুদ্ধের চেতনা কোথায় থাকে, আর এখন সম্পর্ক খারাপ হতেই তারা মুক্তিযুদ্ধের বয়ান সামনে নিয়ে আসছে। তাদের মতে জনগণ বিএনপির এই দ্বিমুখী নীতি ধরে ফেলেছে এবং এই পুরনো কার্ড আর চলে না।
তার মানে মাঠের লড়াইয়ের পাশাপাশি তাদের মধ্যে আদর্শ আর ইতিহাস নিয়েও মারাত্মক লড়াই চলছে। কিন্তু এই যুগের লড়াই তো শুধু মাঠে বা মঞ্চে হয় না, অনলাইনেও হয়। সেই প্রসঙ্গ কি আলোচনায় এসেছিল? অবশ্যই, এবং সেটাই ছিল বিতর্কের অন্যতম উত্তপ্ত অংশ। অ্যাডভোকেট মুন্নি অভিযোগ করেন, জামায়াত সোশ্যাল মিডিয়ায় বিশাল বট বাহিনী নামিয়েছে, যারা দিন-রাত বিএনপি আর তার নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, জামায়াত নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে ভুয়া খবর ও ভিডিও তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছে। তার মানে একেবারে ২১ শতকের ডিজিটাল যুদ্ধ। এই বট বাহিনীর অভিযোগের জবাবে জামায়াতের কি বলার ছিল? এখানেও জামায়াতের সেই একই কৌশল, শুধু আমরা কেন, তোমরাও তো করো। ডক্টর খানম বলেন, বট বাহিনী তো এখন সব দলেরই আছে, এটা একটা নোংরা খেলা এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু তিনি শুধু এটুকুই বলে থেমে থাকেননি। তিনি ডিজিটাল অভিযোগের জবাবে একটা অ্যানালগ প্রমাণ হাজির করেন। সেটা কীরকম? তিনি চট্টগ্রাম ৪ আসনে বিএনপির একজন প্রার্থীর টাকা বিতরণের একটি মানি রসিদের ছবি দেখান। অর্থাৎ, তোমরা আমাদের বিরুদ্ধে ডিজিটাল প্রোপাগ্যান্ডার কথা বলছো, আর এদিকে তোমরা নিজেরা হাতে কলমে টাকা দিয়ে ভোটার কেনার চেষ্টা করছো। অন্যদিকে বিএনপিও পাল্টা অভিযোগ করে যে টাঙ্গাইলে জামায়াতের কর্মীরা নিজেরাই টাকা বিলি করার ভিডিও করে সেটা বিএনপির নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। কে যে কি করছে তাও বোঝা মুশকিল। এটা তো আর রাজনীতি নেই, এ যেন একটা হল অফ মিরর্স, যেখানে কোনটা আসল আর কোনটা প্রতিবিম্ব তা বোঝার উপায় নেই। একদম। এটা পুরোপুরি একটা ন্যারেটিভ বা বয়ান তৈরির লড়াই। কে কাকে কতটা দুর্নীতিগ্রস্ত, অবিশ্বাস্ত বা ষড়যন্ত্রকারী হিসেবে প্রমাণ করতে পারে তার প্রতিযোগিতা চলছে। এখানে সত্য মিথ্যা হয়তো আর গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল সাধারণ মানুষের মনে প্রতিপক্ষ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি করা। এই বয়ানের লড়াইয়ে সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি হল ধর্ম। বিএনপি কি জামায়াতের বিরুদ্ধে ধর্মকে ব্যবহার করার অভিযোগ তুলেছে? হ্যাঁ, এবং এটা বিএনপির অন্যতম প্রধান অভিযোগ। অ্যাডভোকেট মুন্নি বলেন, জামায়াত সবসময় ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলে। তারা নাকি ভোটারদের প্রভাবিত করতে জান্নাতে টিকিট দেওয়ার মতো কথাও বলে। তার মতে ধর্ম একটা পবিত্র বিষয় আর রাজনীতি একটা ভিন্ন জিনিস, এ দুটোকে মেশানো ঠিক না। এটা তো জামায়াতের আদর্শের একেবারে কেন্দ্রে করা একটা আঘাত। এর জবাবে তাদের কি বলার ছিল? এই বিষয়ে জামায়াতের অবস্থান খুবই স্পষ্ট এবং তারা এখানে কোনো রক্ষণাত্মক ভঙ্গি দেখায়নি। ডাক্তার খানম সরাসরি বলেন, জামায়াত ইসলামী আদর্শের ভিত্তিতেই রাজনীতি করে, কারণ তাদের মতে ইসলামের ধর্ম আর রাজনীতি আলাদা কোনো বিষয় নয়, বরং একটি অপরটির অবিচ্ছেদ্য অংশ। তিনি যুক্তি দেন, স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং তা পরিচালনাও করেছেন। তাদের এই যুক্তিকে প্রতিষ্ঠা করার জন্য তিনি কি কোনো বিশেষ উদাহরণ দিয়েছিলেন? হ্যাঁ, এবং সেটা ছিল খুবই শক্তিশালী একটি ঐতিহাসিক উদাহরণ। তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের মৃত্যুর পর তাকে দাফন করার আগে পরবর্তী খলিফা বা রাষ্ট্রপ্রধান কে হবেন সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সাহাবীদের এই সিদ্ধান্ত নিতে 2 দিন সময় লেগেছিল এবং সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে দাফন করা হয়। বাহ! এর মাধ্যমে তো তারা বোঝাতে চাইছে যে ইসলামে একজন সঠিক নেতা নির্বাচন করাটা কতটা গুরুত্বপূর্ণ, এতটাই যে নবীর দাফনের চেয়েও তা বেশি অগ্রাধিকার পেয়েছিল। ঠিক তাই। এই উদাহরণের মাধ্যমে জামাত তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে একটা ধর্মীয় কর্তব্যের পর্যায়ে নিয়ে যায়। তারা বোঝাতে চায় যে একটি দেশের জন্য সঠিক নেতা নির্বাচন করা একটি ফরজ বা অবশ্য পালনীয় কাজ। সুতরাং বিএনপির যে অভিযোগ জামাত ধর্মকে রাজনীতির জন্য ব্যবহার করে, জামাত সেটাকে ঘুরিয়ে বলে যে তারা রাজনীতির মাধ্যমেই ধর্মের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। ছিল না, বরং একটা বিষাক্ত ডিভোর্সের মতো, যেখানে দুই পক্ষ একে অপরের সব গোপন কথা, সব দুর্বলতা প্রকাশ করে দিচ্ছে। নারী প্রার্থী দেওয়ার মতো একটা বিষয় থেকে শুরু হয়ে আলোচনাটা কোথায় গিয়ে ঠেকেছে? সহিংসতা, বিশ্বাসঘাতকতা, বট বাহিনী, আর শেষে ধর্ম ও ইতিহাস। একদম। এই পুরো বিতর্কের পর একটা গভীর প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। যখন রাজনৈতিক দলগুলো তাদের প্রতিটি কাজের পেছনে নিরাপত্তা, আদর্শ বা জনকল্যাণের মতো মহৎ উদ্দেশ্যকে দাঁড় করায়, আর প্রতিপক্ষ সেই একই কাজকে ষড়যন্ত্র বা চক্রান্ত বলে আখ্যা দেয়,
তখন একজন সাধারণ নাগরিক হিসেবে কোনটা আসল যুক্তি আর কোনটা নিছক রাজনৈতিক কৌশল তা বোঝার উপায় কি? এটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্ন। হ্যাঁ, কারণ এই বিতর্কের আসল শিক্ষাটা হল আস্থার সংকট। যখন সব পক্ষই একে অপরকে মিথ্যাবাদী বলছে, যখন প্রতিটি তথ্যের বিপরীতে একটি পাল্টা তথ্য হাজির করা হচ্ছে, তখন সাধারণ মানুষ কার উপর বিশ্বাস রাখবে? এই পোস্ট ট্রুথ বা সত্যোত্তর যুগে দাঁড়িয়ে সঠিক পথটা খুঁজে বের করাটাই হয়তো আজকের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটা শুধু বিএনপি বা জামায়াতের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা পুরো রাজনৈতিক ব্যবস্থার জন্যই প্রযোজ্য।